নমস্কার। ঠাকুর, মা, স্বামীজি ও দণ্ডী বাবার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিছু স্মরণ, কিছু মনন এবং কিছু বক্তব্য। আমরা যখন স্বাধীনতা দিবস পালন করি তখন সত্যি কথা বলতে কি বেশিরভাগ জায়গাতেই পতাকা উত্তোলন, ফুলের মালা দেওয়া এবং কিছু বক্তব্য এবং বন্দে মাতরম ধ্বনিতে চারিদিককে মুখরিত করে তোলা। এর বাইরেও অন্যরকম একটা মনন আছে, সেটা হচ্ছে এই স্বাধীনতা সংগ্রামীদের চেতনার স্মরণ, চেতনার উদযাপন। এই চেতনার উদযাপন যদি না হয় তাহলে ভারতবর্ষ কোথাও স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার সন্ধান, স্বাধীনতার প্রস্ফুরণ ঠিকভাবে ঘটবে না। তাই আজ স্বাধীনতার এই প্রাক্কালে বারবার মনে হয় পালন করার সময় যে বীর সন্তানরা আমাদের দেশের স্বাধীনতা আনার জন্য আত্মবলিদান দিল, আমরা তাদের কথা স্মরণ করব। একই সঙ্গে স্মরণ করব ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর আমাদের যে বর্ডার এলাকা, সীমান্ত এলাকায় যে সেনানীরা নিরন্তর পাহারা দিয়ে আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে, তারা পরিবার ছেড়েছে, তারা স্বজন সন্তান ছেড়ে তাহারা এই সীমান্ত এলাকায় দিন রাত তারা পরিশ্রম করে দেশ ও মাতৃকার সেবায় তারা নিয়োজিত। আজকে তাদের জন্য আমাদের প্রার্থনা থাকবে, তারা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে তারা দেশ রক্ষা, দেশ ও মাতৃকার সেবা করুক, এই প্রার্থনা এই দেশ ও মাতৃকার চরণেও জানাই। কিন্তু এই দিবস হচ্ছে এক আনন্দোজ্জ্বল, এক উজ্জ্বল মুহূর্ত। এইটা পালন করতে গিয়ে বারবার মনে হয় যে আমাদের স্বাধীনতার স্বাদ এবং স্বপ্ন আমরা কতটুকু পেয়েছি। তাই আজকে যেন মনে হয় যে আজ আমাদের হিসেব মেলানোর দিন, আত্মজিজ্ঞাসার দিন, আত্মসমালোচনারও দিন। তাই আত্মসমালোচনা আর জিজ্ঞাসার মাধ্যমেই আমাদের কিছু মনন, আমাদের কিছু ভাবনা আমরা আমার শ্রোতা এবং আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করে নেব। 19 শতকে যখন বাংলায় নবজাগরণ শুরু হলো, যাকে বাংলার রেনেসাঁস বলা হয়, ভারতবর্ষের প্রেক্ষিতে বাংলা তখন একটু এগিয়েই ছিল। সেই প্রাক্কালে সমাজ সংস্কারের যে ক্ষোভ, যে বিক্ষোভ, যে আলোড়ন উঠেছিল, সেই আলোড়নে আমাদের সমাজ সংস্কারকরা সম্ভবত কিছুটা ভুলে গিয়েছিলেন যে সমাজ সংস্কার করার সঙ্গে সঙ্গে দেশের স্বাধীনতা আন্দোলনেও কিছুটা আলোড়ন আনতে হবে। তার জন্য সজাগ, সচল এবং সরব হতে হবে। সেটা যদি সেই সময়ে যদি হতো তাহলে 19 শতকের এই রেনেসাঁস তথা জাগরণের আন্দোলন তার প্রবাহ ধরে রেখে আমাদেরকে অনেক আগেই ইংরেজদেরকে বিতাড়িত করে আমাদেরকে স্বাধীনতার স্বাদ সম্ভবত এনে দিতে পারত। তাহলে আমরা কিভাবে তাহলে ভাবব যে তাই স্বাধীনতা আমাদের কোন দিক দিয়ে? না, 1947-এ যখন আমরা স্বাধীনতা লাভ করলাম তখন আমাদের ভাবতে হবে এই জিনিসটা যে পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছিল বিরাট বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হচ্ছে শরণার্থীর চ্যালেঞ্জ। সারা ভারতবর্ষে কমব্যাপী এই যে চ্যালেঞ্জকে গ্রহণ করা, এই গ্রহণের মাধ্যমে আমাদের নেতৃত্বকে, আমাদের নেতাদেরকে আরও গভীরভাবে যদি ভাবতে হতো
যে আমাদের প্রাচীন যে পরম্পরা, প্রাচীন যে সংস্কৃতি, জ্ঞান, গরিমা, ঐশ্বর্যের যে উত্তরাধিকার আমরা, সেটাকে সামনে এনে নতুনভাবে আমাদেরকে রিফর্ম করতে হবে। আর রিফর্মকে সামনে রেখে যদি জনগণ পারফর্ম করতে পারে ঠিকমতো, তাহলে সেই পারফর্ম শেষ পর্যন্ত ট্রান্সফরমেশনে রূপান্তরিত হবেই হবে। আর ট্রান্সফরমেশন যদি যথাযথ পথে এগোতে পারে, তাহলে জনগণ তথা ভারতবাসী কনফার্মেশন অর্থাৎ নিশ্চয়তার লক্ষ্যে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে, এবং আরও বেশি পারত বলেই আমার ধারণা। এই যে ধারণার কথা বললাম, সেই ধারণা এই জন্য যে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভের প্রাক্কালে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যুদ্ধ, আমরা দেখেছিলাম মন্বন্তর, আমরা দেখেছিলাম দাঙ্গা। এই সমস্ত কিছু পার হয়ে আমরা এক রক্তাক্ত দিন বা অবস্থা পার হয়ে আমাদের সামনে স্বাধীনতার সূর্য উঠেছিল। সেই স্বাধীনতা যা কল্পনাতে আমাদের ছিল অন্যভাবে রঙিন সমুজ্জ্বল ছিল, সেটা বুঝি কিছুটা ফিকে হয়ে গিয়েছিল। এই ফিকে হয়ে যাওয়ার কারণেই সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমাদের যে পারফরমেশন করা উচিত ছিল, যেভাবে পারফর্ম করা উচিত ছিল, সেইটুকু আমরা করে উঠতে পারিনি। আর সেই স্বাধীনতা লাভের প্রাক্কালে আমরা কোন জায়গায় ধাক্কা খেলাম? আমাদের মনে হয় সেই কলকাতা, সেই বাংলা আর বুঝি নেই। কারণ আমরা তার আগে ছিলাম শরৎচন্দ্রের রোমান্টিক যুগে, কল্লোলের বোহেমিয়ানিজমের পালা শেষ করে বিভূতিভূষণের প্রকৃতি মুগ্ধতা এই পর্যায়ে এসে যেভাবে ধাক্কা খেল, তাতে বাংলার জনগণের একটা বিশাল ধাক্কা তারা নিজেরাই পেল। তা এই যে আমাদের রক্তাক্ত অবস্থা থেকে মূল্যবোধের অবনতি, মূল্যবোধের ভরাডুবি দেখতে দেখতেই আমরা স্বাধীনতা উদযাপন করেছিলাম, এটা আমাদের মনে রাখতেই হবে। কিন্তু এটাও আমরা ভুলে যাই যে যে কোনো স্বাধীনতার একটা মূল আশ্রয় থাকে। সেই মূল আশ্রয়টা কি? মূল আশ্রয়টা হলো এই যে একটি হলো রাষ্ট্রবাদ আর একটা হলো সমাজবাদ। পশ্চিমী সভ্যতা রাষ্ট্রবাদ বা রাষ্ট্রনীতিকে ধরে যেভাবে উন্নয়ন করেছিল, আমাদের দেশ ঠিক সমাজ ভিত্তিক বা সমাজবাদকে সামনে রেখে, সমাজকে সামনে রেখে সেইভাবে উন্নয়নের চেষ্টা করেছে। দুইভাবেই আমরা এই মহত্তর পথে কিন্তু উন্নীত হতে পারি, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তাই রবীন্দ্রনাথ তার সমস্ত লেখায়, সমস্ত ভাষণে যে উজ্জ্বল এবং সুন্দর ভারতবর্ষ নির্মাণের স্বপ্ন এঁকেছিলেন, সেই স্বপ্ন ধরা পড়ে তার সমস্ত লেখায়। একটি কবিতা যদি আমরা ঠিকভাবেও পড়ি, তাহলেও বুঝি তার অনুরণনটা আমাদেরকে বারবার দোলা দিয়ে যায়। সেইটা হলো অন্য কিছু নয় যে চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। শুধু এই কবিতাটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে বুঝি আমরা অনেকটাই এগিয়ে যেতে পারতাম। কিন্তু ৭৭ বছর পার করে এই ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমার মনে হয় আমরা বাল্যবিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ঘরে বাইরে কোথাও আমরা আমাদের সন্তানদের, আমাদের ছাত্রদের, আমাদের মানুষকে ঠিকমতো আমরা বুঝিয়ে উঠতে পারিনি। তাই যে উচ্চতায় আমাদের ওঠার কথা ছিল, সেই উচ্চতার নাগাল কিন্তু আমরা পাইনি। এই ভাবনাটা আমাদেরকে মাথায় রেখেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর সেইটা যদি এগিয়ে যায়, তাহলে রবীন্দ্রনাথের কথাও মনে রাখতে হবে। তিনি বারবার বলেছেন, মানুষকে মানুষ বলে ভাবতে না পারার মতো অন্ধতা আর কিছুতে নেই। এই অন্ধতা, এই বন্ধন নিয়ে
আমরা কোন মুক্তির স্বর্গে যাব? আমরা কোনো মুক্তির মন্দির আমরা তৈরি করতে পারবো না। তার জন্য আমাদেরকে আরও বেশি ভাবতে হবে। তার কারণটা হচ্ছে এই যে জীবন প্রদীপের তেল তো খুব বেশি নয়। তাই সেটা যদি রাগে, রোষে, দেশে, অলসতায়, হিংসায় যদি ফুরিয়ে দিই, তাহলে দেশ নির্মাণ, ভালোবাসার কাজে আর ভগবানের আরতিতে আমরা কোন তেল ব্যয় করব? তার জন্য তো আমাদের থাকবে না। তাই সেগুলোর কথায় আমাদেরকে মাথায় সবসময় রাখতে হবে। তাহলেই আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে ত্যাগ করে এগিয়ে যেতে পারবো। একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু ঐক্যবদ্ধ বললেই কি ঐক্যবদ্ধ হওয়া যায়? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাকে সেদিন এক অধ্যাপক বলছিলেন তাদের সমাজে নাকি 10টি থেকে 15টি সংগঠন, তাদেরকে তারা মেলানোর চেষ্টা করছেন, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, কিন্তু তারা এখনো সবাই মিলতে পারেনি। অথচ তারা নাকি দাবি করেন এই পশ্চিমবঙ্গে তারা বৃহত্তর জাতিসত্তা। সেই জাতিসত্তাটার নাম হচ্ছে মাহিষ্য সমাজ। তারা বৃহত্তর জাতিসত্তা যদি হয়, তাহলে তারা এখনো ঐক্যের স্বাদ, স্বাধীনতার স্বাদ, ঐক্য আর স্বাধীনতা খুব কাছাকাছি শব্দবন্ধ। কারণ রবীন্দ্রনাথ বলে গেছেন যে দল বেঁধে কাজ আর দল বেঁধে থাকা, এটাই হচ্ছে মানুষের ধর্ম, এটাই হচ্ছে মানুষের কর্ম। এটা যদি ঠিকভাবে করতে পারি, তাহলে আর উন্নতির জন্য চেষ্টা করতে হবে না। আর না পারলে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লোভ সেই মানুষকে গিলে খাবে। তাই আমাদেরকে তার থেকে বেঁচে একটা উত্তরণের জায়গায় আসতে হবে। আমরা যে সব বুঝি না তা তো নয়, আমাদের বারবার এটা মনে হয়, যেটাই আমার অন্তত মনে হয় যে মাতৃশক্তি, পিতৃশক্তি যেমন আছে, মাতৃশক্তি কবে বলে উঠবে থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এই জগৎ দেখার স্বাদ আর সাধনা মাতৃশক্তির যত বাড়বে, পিতৃশক্তির সঙ্গে যতখানি তারা সাম্য রেখে চলতে পারবে, সে দেশের উন্নয়ন আটকানো যায় না। সে দেশ এগিয়ে যাবেই, সে দেশ এগিয়ে যেতে বাধ্য। তাই নেতাজি সুভাষচন্দ্রের কথা বললেই মনে হয় সর্জন, মনে হয় সাম্য, মনে হয় দেশপ্রেমের কথা আমার বলতে ভালো লাগে। আর তিনিই হচ্ছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ সেনাপতি। কেন শেষ সেনাপতি? কারণ হচ্ছেন তিনিই বুঝেছিলেন যে ঘরের মধ্যে থেকে ঘরের শত্রুদের মোকাবেলা করা যাবে না, তাই তাকে দেশের বাইরে যেতে হয়েছিল, বাইরে থেকে এই শত্রুদের মোকাবেলা করতে হয়েছিল। আর একটা জিনিস আমাদের মনীষীরা, আমাদের নেতৃত্বরা বুঝতে পারেনি, যেটাই ঔপনিবেশবাদীরা কখনো উপনিবেশকে নিজের দেশ বলে ভাবতে পারে না। তারা নিজের দেশ বলে তাকে গঠন করে না, তাদের মধ্যে সেই প্রেম আসে না। এইটা যদি বুঝতেন, এইটা বুঝেছিলেন নেতাজি যতখানি, ততখানি বুঝেছিলেন আর যে বীর সন্তান যারা বলিদান দিলেন, আত্মবলিদান দিলেন, তারা বুঝেছিলেন। তাই নেতাজি আমাদের এই স্বাধীনতা সংগ্রামের শেষ সেনাপতি। তিনি বাইরে গিয়েছিলেন, তিনি হুঙ্কার দিয়েছিলেন, তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে এগিয়ে এসেছিলেন বলেই না এরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। সে কথাগুলো আমরা জানি। তাই আমরা বলি যে পিতৃশক্তির সঙ্গে মাতৃশক্তিকে যে কোনো দেশের উন্নয়নে সমানভাবে, সমান তপস্যায়, সমান সাধনায় তাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমাদের স্বাধীনতা, তার স্বাদ, সমস্ত কিছু আমরা বুঝতে পারব। আর শুরু হয়েছিল 1857। মঙ্গল পাণ্ডে যে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দিয়েছিল, সেই দ্বীপে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেটা ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের
প্রথম যুদ্ধ, যেটাকে বলা যায় যে জ্বালানি হিসেবে তারা দেখিয়ে দিয়েছিল যে ইংরেজকে পরাজিত করা যায়, ইংরেজকেও হার মানানো যাওয়া যায়। কিন্তু তারপরেও আমাদের 25টা বছর কেটে গেল, 27টা বছর কেটে গেল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করতে। তারপরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরেও প্রায় 40-45 বছর পর তারা স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই যে বিলম্বন, এই বিলম্বনটা এত বড় দেশে, এত মানুষের সাধনা যেখানে, এত মানুষের মেধা যেখানে, সেখানে অবাঞ্ছিত বলে মাঝে মাঝে ইতিহাস পড়তে পড়তে এটা মনে হয়। তাহলে শেষ সেনাপতি যদি সুভাষচন্দ্র হয়, তাহলে আমাদের প্রশ্ন জাগবেই যে প্রথম সেনাপতি তাহলে কে? প্রথম সেনাপতি হচ্ছেন মাস্টারদা সূর্য সেন। আমি আগেই বলেছি, মঙ্গল পাণ্ডে যে দ্বীপ জ্বালিয়েছিলেন তার আলো কিন্তু নিভে যায়নি। তার আলো, সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাদের আলো, তাদের বলিদান কিন্তু বৃথা যায়নি। সেটাই ধিকি ধিকি করে জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত পরবর্তী শতাব্দীতে প্রবাহিত হয়ে এসেছিল। তাই প্রথম সেনাপতি কেন না, মাস্টারদা সূর্য সেন। আমরা এই তারিখটাকে ভুলতে পারি না, কারণ হচ্ছে 1930 সালের 18ই এপ্রিল, এই যে তারিখ, যেদিন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সঙ্গে সঙ্গে রেল লাইন উপড়ে ফেলা, পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, এই যে 4 দিনের যে একটা নতুন সরকার গঠিত করেছিলেন, যেখানে ইংরেজদের শাসন ছিল না, তিনি প্রথম বুঝিয়েছিলেন বাঙালি হিসেবে ভারতবাসীকে যে দেখো ভারতবাসী, ইংরেজদের মেরুদণ্ডকেও বাঁকানো যায়। এই শক্তির সন্ধান তিনি দিয়েছিলেন। এই শক্তির সন্ধান পেয়েই তারপরেই তো সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে মহাত্মা গান্ধী সবাইকে এক সুরে, একভাবে এগিয়ে যাওয়ার আহ্বান দিয়েছিলেন। আর এই আহ্বান থেকেই নেতাজি নতুন করে তার ভাবনা চিন্তার রসদ পেয়েছিলেন এবং বুঝেছিলেন যে স্বাধীনতা অর্জন করতে হয়, স্বাধীনতা কেউ দেয় না ধরে। তাই সেই স্বাধীনতা অর্জনের প্রাক্কালে আমাদের আরও কি করা উচিত ছিল? আমাদের আরও উচিত ছিল, যেগুলো উচিত ছিল তার কি কিছুই হয়নি এরকম প্রশ্নও আসবে। হয়েছে অনেক কিছু, কিন্তু যে উচ্চতায় আমাদের পৌঁছানোর কথা ছিল, সেই উচ্চতায় আমরা পৌঁছতে এখনো পারিনি বলে আমাদের মনে হয় এই কারণে যে দেশ স্বাধীনতা লাভের পর তার বিজ্ঞান, তার প্রযুক্তি, তার যে কৃষি উন্নয়ন, তার যে দেশের পরিকাঠামো, তার যে যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছুকে ঢেলে সাজিয়ে একটা নতুন দিগন্ত, একটা দিগবলয় তৈরি করার কথা ছিল। কিন্তু ভারতবর্ষ শুরুতেই এই যে ঝাঁপিয়ে পড়ার কাজটা, সেই ঝাঁপিয়ে পড়ার কাজটা তত বেশি তেজ এবং উদ্দীপনা নিয়ে করেছে বলে ঐতিহাসিকরা অন্তত মনে করতে পারেন না। কিন্তু পারা উচিত ছিল। যেখানে নেতাজি ছিল, সুভাষচন্দ্র বসুর এই যে শেষ, যে তার যে আহ্বান, তার যে কৃতি, তার যে কাজ, তিনি যেটা সম্পন্ন করে দিচ্ছিলেন, সেইটা শেষ পর্যন্ত স্বাধীনতা এনে দিল। কিন্তু স্বাধীনতা আনার পর সেই রক্তাক্ত ভারতবর্ষ, মাতৃভূমিকে ব্যবচ্ছেদ করে আমরা যে স্বাধীনতার সূর্য পেলাম, সেটা আমাদের স্বাদের এবং আমাদের সাধনার স্বাধীনতা সম্ভবত ছিল না। আমরা এইরকম ভাবিনি। আমাদের উত্তরাধিকার, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি এইরকম ভাবেনি। কিন্তু আমাদেরকে সেই সমস্ত সংকুল পরিবেশের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হয়েছিল এবং শেষ পর্যন্ত একটা উন্নতির জায়গাতেও এসেছে ভারত। এইরকমভাবে বৃদ্ধি পেতে পেতে আমরা চলে যাব
সেইখানে একবার স্মরণ করে নেব। এই উন্নয়নের ধাপ পেরোতে পেরোতে 1990 সালে যখন বার্লিনের প্রাচীরের পতন ঘটল, তাই সেই একই সময়ে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন দ্বিমেরু বিশ্ব থেকে আমরা এক মেরু বিশ্বের দিকে আগুয়ান হলাম। তখন ভারতবর্ষের যে নতুন খোলা বাজার অর্থনীতি হলো, তার আগমনের ধুনে যে দুন্দুভি বাজল, তাতে সারা ভারতবর্ষ সহ বাংলাতে একটা প্রবল অ্যাসপিরেশন তৈরি হয়েছিল। কিন্তু সেই অ্যাসপিরেশনকে, সেই চরিতার্থতা দেওয়ার উপায় এবং পদ্ধতি তাদের জানা ছিল না। তার জন্য তারা যা চেয়েছিল আর তারা যা পেয়েছিল, এই দুই চাওয়ার পাওয়ার মধ্যে একটা বিরাট ব্যবধান ছেড়ে গিয়েছিল। এবং সেই অবদমিত ইচ্ছে থেকেই এক অন্যতর ক্ষোভ তথা বিক্ষোভের জন্ম নিয়েছিল। সে এক আলাদা ইতিহাস, সে এক আলাদা ধারা, সে এক আলাদা প্রবাহ। সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবেই আর কি, এই সব দেখতে দেখতে দেশ গঠনে আমাদের আরও কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। দেশের উন্নয়নের পক্ষে যেটা সব সময় আমার ভলতেয়ারের একটা কথা মনে পড়ে যায়, জানি না, তিনি আজীবন সংগ্রাম করেছিলেন যে ধর্ম আর রাষ্ট্রকে পৃথক করে রাখা। ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করে রাখলে বুঝি রাষ্ট্র তার শাসন, তার উন্নয়নের কাজ যেভাবে করতে পারবে, তেমনি ধর্মীয় পরিমণ্ডলও তার নিজস্ব গতিতে, নিজস্ব অভিমুখে ঠিকভাবে চলতে পারবে। কিন্তু দল আর সরকার যেমন এক হয়ে গেলে তাদের মধ্যে একটা দুশ্চারিত্র্যের লক্ষণ দেখা দেয়, তেমনি ধর্ম আর রাষ্ট্র যদি একেবারে মিলেমিশে চলে, তাহলে সেখানে সঠিকভাবে চলা, সঠিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়নের অভিমুখ হওয়া, সাম্যের প্রতি সুবিবেচনা করা আমার মনে হয় অপেক্ষাকৃত কষ্টকর। এই কষ্টকরটা, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। এটা আমরা পড়াশোনা করে আমরা যে ধারণা পেয়েছি, তাতে মনে হয় ধর্ম আর রাষ্ট্র এরা যদি আলাদা হয়, তার মানে তো এই নয় যে যারা ধার্মিক তারা রাষ্ট্রের কথা ভাববে না, আর যারা রাষ্ট্র শাসন করবে, যারা রাষ্ট্রের সঙ্গে যুক্ত করবে, তারা ধর্ম মানবেন না, তা না। আমি বলছি দুটোর একটা আলাদা গতিপথ থাকবে। একজন আর একজনকে সাহায্য করবে, সেই সাহায্যটা হবে একমাত্র উন্নয়নের, একমাত্র উচ্চতা লাভের। এটা যদি আমরা করতে পারি, তাহলে বুঝি আমাদের এই কথাটা ভাবতে হতো না। তার কারণ হচ্ছে, একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করে, একটা জাতি আর একটা জাতিকে আক্রমণ করে, একটা মানুষ আর একটা মানুষকে আক্রমণ করে। কিন্তু এই যে আক্রমণ, এই যে মারামারি, এই যে হিংসা কাটাকাটি, এগুলো তো রাস্তায় পড়ে নেই, এগুলো রাস্তায় বা বাইরে কোথাও পড়ে নেই, এগুলো সত্যি আছে মানুষের মনে। তাই মানুষের মনটাকে যদি একটু নিষ্কলুষ, একটু পবিত্র যদি না করা যায়, তাহলে এই বিদ্বেষ বীজ আর কি, একজন আর একজনকে মারলে সে তার প্রতিশোধ নেবেই। এইভাবে পরপর 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 এই যে বিদ্বেষের বীজ বিষ বৃক্ষ হয়ে আস্তে আস্তে মহীরুহ হয়ে উঠবে। এই জিনিসটাও আমাদের ভাবা দরকার। হাত তোলার আগে হাতকে শতবার প্রশ্ন করতে হবে যে কেন আমি হাত তুলছি, কার ওপরে হাত তুলছি, আর হাত তোলার প্রতিক্রিয়াটা কি হবে সেটাও ভাবতে হবে। তাই সব সময় আমাদের প্রতিশোধের কথা ভাবলে হবে না, তাকে প্রতিরক্ষা, আত্মরক্ষা এবং তার সচেতনতার পাঠ আনার চেষ্টা করতে হবে। এই চেষ্টা হয়তো একদিনে হবে না, এক প্রজন্ম, দুই প্রজন্ম, তিন প্রজন্ম পরে হয়তো আমরা একটা অনাবিল, একটা উন্নয়নশীল, একটি সুন্দর একটা দেশ উপহার পেতে পারবো। এই পৃথিবী তো প্রথমেই আলাদা ছিল না,
এই বিশ্ব চরাচরকে, এই বিশ্বকে টুকরো করেছে কারা? মানুষই তো টুকরো করেছে। এই টুকরোগুলোকে যদি এক জায়গায় করা যেতে পারত, যদি এই কাঁটাতারের বেড়াগুলো যদি না থাকতো, তাহলে কি আমরা যে ভুবন গ্রামের কথা আমরা বলি, সেই ভুবন গ্রামের স্বপ্ন আমরা দেখি, সেই ভুবন গ্রামে কি আগামীতে আমরা পৌঁছতে পারবো না? আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের সাধনা যতটুকু পূর্ণ হয়েছে আর যতটুকু পূর্ণ হয়নি, এর এই যে অভিমুখ আর আক্ষেপ, এই নিয়ে আলোচনা করতে করতে মাঝে মাঝে মনে হয় এই কাঁটাতারের বেড়া চলে যাক, আমরা এক ভুবন গ্রামের বাসিন্দা হয়ে উঠি। মানুষ সে তো আগামীর জন্য, সে কতকাল থাকবে? মানুষের অর্থ আছে, মানুষের জমি আছে, মানুষের সব আছে, সে তাকে বাড়াতে পারবে, কিন্তু সে জানে না শুধু তার হাতে কতটুকু সময় আছে। তাই সময় আছে যেহেতু কতটুকু জানা নেই, তাই যে সময়টুকু আছে সেই সময়টুকুকে সুন্দরের কাজে, সুমহানের পিছনে আমরা যদি ব্যয় করি, তাহলে একটা মহত্তম জাতি তথা দেশে তথা বিশ্বে আমরা পরিণত হতে পারবই। এই কথা আমাদের সন্তানদের শেখাতে হবে, আমাদের জাতিকে, আমাদের মানুষকে শেখাতে হবে। সাধারণ জ্ঞান যেমন সাধারণ নয়, তেমনি সাধারণ মানুষও কিন্তু সাধারণ নয়। এই কথাটা ভেবেই মানুষের সেবা করতে হবে। সেবা কি আগে ছিল না? সেবা চিরকালের ছিল, আগেও ছিল, তখন ছিল দয়া করা। স্বামীজি এই সেবাটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তিনি বলেছিলেন যে মানুষের মধ্যেই দেবতা আছে, মানুষই দেবতা হয়, তার সেবা করা যায় এবং সেটা নিঃস্বার্থভাবে। আর সেবা করলে যে সেবা করবে তার কল্যাণ আপনি প্রতিক্রিয়া হিসাবে ফিরে আসবে। আপনি ফলের কথা চিন্তা না করলেও আপনি সেবা করুন। যে পরকল্যাণ করলেই আসলে আত্মকল্যাণ হয়, এই বোধেরও জাগরণ দরকার। তাই স্বামীজি চেয়েছিলেন যে সংসারী, সাধু, সন্ন্যাসী এবং সাধারণের মধ্যে পূর্ণ সামঞ্জস্য, এবং প্র্যাকটিক্যাল বেদান্তকে তিনি আত্মজ্ঞান আর আত্মশ্রদ্ধার অভ্যুদয়ের পথ ধরে নিঃশ্রেয়সের লক্ষ্যে দেশ গঠনের কথা বলেছিলেন। এই হচ্ছে স্বামীজি। তার জন্য তিনি বলছেন, অন্ধকার সরাও, আলো আপনি আসবে। অজ্ঞানতায় কোনো আনন্দ আনে না। অজ্ঞানতায় যদি আনন্দ আসতো, তাহলে এই পৃথিবী আজ দুঃখে নয়, আনন্দে ভরে থাকত। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তাই স্বামীজির সেই ভাবনাকে, মানুষ মাঝে মাঝে পশু হয়ে যায়, এই পশুত্ব থেকে মনুষ্য থেকে দেবত্বে এই যে উত্তরণের আহ্বান, সেই আহ্বান যতদিনে আমরা সাড়া দিতে না পাচ্ছি, ততদিনে বুঝি আমরা ঠিক মানুষ হওয়ার লক্ষ্যে, দেশ গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই এই যে কাটাকাটি, হিংসা, মারামারি হলে আমরা মাঝে মাঝে বলি, আমরা এরকমও বলেছি, এরকমও মহাজনরা বলেন যে ধ্যান মানে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে কোনো স্বর্গে যাওয়ার রাস্তা তৈরির ব্যবস্থা নয়। আধ্যাত্মিকতা হচ্ছে এই নিজের ভেতরটাকে স্বর্গীয় করে তোলা। এই স্বর্গীয় করে তুললেই তোমার চারপাশ, তোমার জাতি, তোমার দেশ, তোমার স্বদেশ আপনি স্বর্গীয় এবং মহান হয়ে উঠবে। তাই কবির ভাষায় কেন কবি এত আদর করে বললেন, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। আমাদের প্রশ্ন জাগে যে একই পংক্তিতে ভারতবর্ষ, স্বদেশ কবি কেন বললেন? আমার সন্তানদের, আমাদের ছাত্রদের আমরা
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এগুলো নিয়ে আলোচনা করব না? আমাদেরকে যারা সুখে রেখেছে, আমাদের দেশকে যারা সুখে শান্তিতে রেখেছে, আমাদের রাত্রি যাপন হয় যাদের জন্য, তাদের কথা আমরা ভাবব না? আমরা যদি না ভাবতে পারি, তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের তার স্বাদ, তার স্বপ্ন যে পূরণ হয়নি, এটা নিশ্চিত করেই কিন্তু বলা যাবে। তাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে বলিদান, এই বলিদানের তো শেষ নাই না, অজস্র বলিদান। এবং আমরা খুব কম জনকেই জানি এইরকম, যারা খুব বেশি কাগজে কলমে যেগুলো আছে তার বাইরে আপনি যদি ইতিহাস খোঁজেন, আন্দামান জেলে যদি আপনি যান কখনো দেখতে, আপনি যদি সার্চ করে দেখেন, তাহলে দেখবেন অজস্র বলিদান এই ভারত মাতাকে বন্ধন মুক্ত করার জন্য তারা আত্মবলিদান দিয়েছেন। সেই তাদের কথা, সেই তাদের ভাবনা, আজকে তাদের ভাবনার যে চেতনা, সেই চেতনায় আমাদেরকে মথিত হতে হবে। সেই মন্থনটা যদি পূর্ণ না হয়, তাহলে মাখন তো আসবে না। আমাদের লক্ষ্য সেই মাখন, সেই স্বর্গ, সেই শান্তি। তাই আমরা কয়েকজনের কথা মাত্র বলবো, সকলের কথা সামনে রেখে প্রথমেই মনে হয় রানী রাসমণি, লোকমাতা রানী রাসমণি। তিনি নবজাগরণের অগ্রনায়িকা। 1793 তাঁর জন্ম। তার 100 বছর পরে শিকাগোতে স্বামীজি ধর্ম মহাসভায় 1893 ভাষণ দিচ্ছিলেন। এই দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে তিনি এক ভাবগঙ্গার সৃষ্টি করেছিলেন। সেই ভাবগঙ্গার অন্যতম আলোকময় প্রাণ পুরুষ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি পরিপূর্ণতা এবং এক মহিমময় ভবিষ্যৎ ভারতের পূর্ণতর রূপের তিনিই ইঙ্গিত দিয়েছিলেন। সেই ইঙ্গিত ধরেই স্বামীজি আমাদের ভারতবর্ষকে দেখার এবং দেখানোর কাজটা এবং গঠন শুধু নয়, তার সংগঠনের চেষ্টা তিনি করেছিলেন। এইভাবে যে মানুষকে সকলকে মিলে এই যে সংগঠন, যারা দেশের কথা ভাববে, দেশ নিয়ে ভাববে, এবং শুধু তাই নয়, আমাদের মাকে যখন আপনি প্রণাম করবেন, তখন আপনি মনে মনে দেশ মাতাকেও প্রণাম করবেন। কারণ মা যেমন আমাদের লালন পালন করে বড় করছেন, তেমনি দেশ মাতাও আমাদেরকে সব দিক দিয়ে লালন পালন, রস, খাদ্য, খাবার, সব কিছু কৃষ্টি সংস্কৃতি দিয়ে আমাদেরকে বড় করছে। তাই আমাদেরকে একই সঙ্গে এটা স্মরণ করতে হবে। তাই ইতিহাসের কাছে কেন আমরা লগ্ন থাকি? কারণ ইতিহাসকে মানুষ স্পর্শ করতে চায়, ইতিহাসকে মানুষ বুঝতে চায়, আর ভবিষ্যৎকে মানুষ আদর করতে চায়। তাই ইতিহাস আমাদের সংস্কৃতি, আমাদের প্রপিতামহ সকলকে, আমাদেরকে, যে আমাদের বীর, যারা সেনানী, যারা আমাদের পূর্বপুরুষ, তাদের সংলগ্ন করে ইতিহাস। সেই ইতিহাসে সংলগ্ন হলে তাদের কথা আমরা স্মরণ করে আমাদের ভবিষ্যৎ নির্মাণের পক্ষে এগিয়ে যেতে পারি। তাই ইতিহাসের কাছে আনত হওয়া আমাদের পক্ষে শুভকর। সেই ইতিহাসের পথ ধরেই আমাদেরকে এগোতে হবে এবং একটি সুমহান ইতিহাস রচনা করতে হবে। আগে তো ইতিহাস রচনা করতেন রাজা, বাদশাহ, নবাবদের যারা পৃষ্ঠপোষক, তারা। পৃষ্ঠপোষকতায় যথার্থ ইতিহাস হয় কিনা আমি জানি না। তাই যথার্থ ইতিহাসের সন্ধানেও আমাদেরকে পাড়ি দিতে হবে, গবেষণা করতে হবে। প্রাচীন যে ঐতিহ্যগুলো আছে তাকে সামনে রেখে আমাদের আমাদের পুনরুজ্জীবন এবং পুনর্নির্মাণের পথে এগোতে হবে।
ইউরোপ এখন স্বীকার করে যে নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান কোষাগার। এই নালন্দাতে 90 লক্ষ বই ছিল। সেই নালন্দা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই নালন্দাকে প্রথম পুনরুজ্জীবনের প্রস্তাব দিয়েছিলেন আমাদের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। সেই প্রস্তাব ধাপে 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 সমন্বিত সংগঠনের মাধ্যমে আজ এই কদিন আগে 19 জুন 2024 নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনরুজ্জীবন, পুনর্নির্মাণ এবং তার উদ্বোধন সম্ভব হলো। এই মুহূর্তে সেখানে 27টি দেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। 455 একর জমি। এই যে ভারতবর্ষের এক পুনরুজ্জীবন, সেখানে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, সবুজ বিরাট ক্যাম্পাস তৈরি করা হচ্ছে। তাই সেখানে এই যে ঐতিহ্য, পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সবাইকে মিলিয়ে এক উন্নত ভারতবর্ষের ঠিকানা হতে চলেছে আমাদের নালন্দা। যে নালন্দার অন্তরে বাহিরে প্রাচীন ভারতের স্পন্দনধ্বনি আমাদেরকে শোনার চেষ্টা করতে হবে। সেই চেষ্টা যদি ফলবতী হয়, তাহলে আমাদের দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবেই। আমরা জানছিলাম রানী রাসমণির কথা। আর একজনের কথা বলবো আমরা, তার নাম আমরা খুব বেশি জানি না, কিন্তু পৃথিবীর ইতিহাসে তার মতো ব্যতিক্রমী মহিলাও খুব কম দেখা যায়। তিনি হচ্ছেন নীরা আচার্য। নীরা আর্য। এই নীরা আর্য 1902 সালে জন্ম তার, আর প্রয়াণ হয়েছেন 1998 সালে। কে ছিলেন তিনি? ভারতবর্ষের প্রথম মহিলা গুপ্তচর। আর কি ছিলেন? ঝাঁসি রেজিমেন্টের তিনি সেনানী। আর কি করেছিলেন? নেতাজিকে বাঁচাতে গিয়ে, তার স্বামী ছিলেন ইংরেজের সিআইডি ইন্সপেক্টর, বিরাট ক্ষমতা তার। তার স্বামী যখন নেতাজিকে হত্যা করার চেষ্টা করছিলেন, সেই মুহূর্তে সেই নীরা আর্য তার স্বামীকে হত্যা করে নেতাজিকে বাঁচিয়েছিলেন। এরপরে আজাদ হিন্দ ফৌজের তাপে এবং তোপে ইংরেজেরা যখন প্রায় মধ্যমান, সেই মুহূর্তে 1945-এর 6 আর 9 আগস্ট আপনারা জানেন যে অ্যাটম বম লিটল বয় এবং ফ্যাট বয় পড়েছিল, এবং তারই প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল। জাপান পশ্চাৎ অপসারণ করেছিল। তার প্রেক্ষিতে আজাদ হিন্দ বাহিনীও আত্মসমর্পণ করেছিল। কিন্তু সেই সেনানীদেরও বিচার হয়েছিল। সেই বিচারের যে প্রতিক্রিয়া, তার থেকেই 1946-এর নৌবিদ্রোহ। সেই নৌবিদ্রোহকে আর সামাল দিতে পারেনি। শেষ পর্যন্ত 47-এ সে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই এই নীরা আচার্য সবাইকে, অনেককে মুক্তি দিল। নীরা আর্য, যিনি স্বামী হত্যার দায়ে তার দ্বীপান্তর হয়েছিল। দ্বীপান্তরে গিয়ে তার উপরে এত নৃশংস অত্যাচার হয়েছিল যে তার বুকের ব্রেস্টের একটা অংশ কর্তন করে নিয়েছিল, কেটে নিয়েছিল ইংরেজরা। তা সত্ত্বেও সে মরেনি। তা সত্ত্বেও সে এত অত্যাচারের পরেও জীবিত ছিল। ভারত সরকারের কোনো পেনশন তিনি নেননি। তিনি হায়দ্রাবাদের পথে পথে তিনি ফুল বিক্রি করতেন। শেষ পর্যন্ত 1998-এর জুলাইয়ে তার প্রয়াণ হন। তিনি প্রয়াত হন। এই ছিলেন নীরা আর্য। এদের কথা স্মরণ না করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এদের যে বলিদান, এদের যে ত্যাগ, তাকে সামনে রেখে আমরা যাব মাতঙ্গিনী হাজরার কথায়। লেখাপড়া তো তিনি জানতেন না, নাম ছিলেন গান্ধী বুড়ি। কিন্তু আন্দোলন, ওই যে
ভারত ছাড়ো আন্দোলনের এমন তেজ আগস্টের 42-এ, সেই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তিনি পুলিশ, এবং সেটা কে না ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হয়েছিলেন। মাতঙ্গিনী হাজরা তিনি সেপ্টেম্বরে শহীদ হলেন। আর সেই শহীদ দত্তের এবং সেই 42-এর ভারত ছাড়ো আন্দোলনের তেজে শেষ পর্যন্ত তাম্রলিপ্ত সরকার গঠিত হলো। একটা প্রাদেশিক তাম্রলিপ্ত দুটো মহকুমা নিয়ে গঠিত হলো, এবং সেটা 17ই ডিসেম্বর 1942। এবং তার সর্বাধিনায়ক নায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তার দুটি হাত ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায় আর সুশীল কুমার ধারা। তো এই যে আন্দোলনে তারা সমান্তরালভাবে ইংরেজের সঙ্গে তারা সরকার চালিয়েছে শেষ পর্যন্ত প্রায় 2 বছরের মাথায় 1944 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধী আন্দোলন পরিহার করার ফলে তারা শেষ পর্যন্ত সেই সরকারের বিলুপ্তি ঘটে। তা এই যে তাম্রলিপ্ত সরকারও ইংরেজদেরকে দেখিয়ে দিয়েছিল, ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছিল বাংলা, যেটাই ইংরেজদেরকে তাড়ানো যায়, তাদের মাথা নোয়ানো যায়। আমাদের এটাই লাভ। এই লাভ, এই জ্বালানি শেষ পর্যন্ত দাউ দাউ করে জ্বলে ইংরেজদেরকে দেশ ছাড়া করেছিলেন। এর সঙ্গে তো আছেন যে আমরা মাস্টারদা সূর্য সেনের কথা বলেছি, মাতঙ্গিনী হাজরার কথা আমরা বললাম, আর এক মহিলা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 1911-তে জন্ম, 1932-এর 24শে সেপ্টেম্বর তিনি ওই যে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করে যেভাবে ইংরেজদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন তার তুলনা মেলা ভার। সেই প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি জখম হয়েছিলেন, তার সাথীদের সবাইকে পালিয়ে যেতে সাহায্য করে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছিলেন তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এই ছিল অগ্নিযুগের অগ্নিকন্যার কাহিনী। তো এইরকম অজস্র অগ্নিবীর আর অগ্নিকন্যা, তার সমন্বয়ে আমাদের এই আজ ৭৮তম স্বাধীনতা দিবসের উদযাপন। একে যদি আমরা ঠিকভাবে আমরা যদি এগিয়ে নিয়ে না চলি, তাহলে আমাদের মানুষকে যোগ্য করে তুলতে হবে। আমাদের এখন কাজ হচ্ছে মানুষকে মানুষ হবার উপায় করে দিতে হবে, যোগ্য করে তুলতে হবে, তাকে পঙ্গু করে দেওয়া নয়। আমাদের সারা ভারতবর্ষে যে পিছলে পড়ে গিয়েছে তাকে উঠে দাঁড়াতে দাও, যে উঠতে পারবে তাকে উঠে দাঁড়াতে দাও, যে উঠে দাঁড়িয়েছে তার হাত ধরার প্রয়োজন নাই। হাত ধরলে সে পঙ্গু হয়ে যাবে। অথচ আমাদের দেশে বর্তমানে যে ব্যবস্থা চলছে, যে ডোলের ব্যবস্থা চলছে, তাতে মানুষকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, মানুষকে উদ্যোগী কর্মবীর হতে দিচ্ছে না। মানুষ তো এই ডোল নেবার জন্য আসেনি, তাকে যোগ্য হয়ে তার নিজের জন্য, তার দেশের জন্য তাকে সম্পদ হতে দাও, তাহলেই আমাদের কাজ অনেকখানি এগিয়ে যাবে। তাই মানুষকে আমরা শুধু উত্তর থেকেই মানুষের বিচার করব এমন নয়, মানুষের প্রশ্ন থেকে মানুষকে বিচার করতে হবে। মানুষের প্রশ্ন থেকে যদি আমরা মানুষকে বিচার করতে না পারি, দুই দিক থেকে, শুধু উত্তরে যদি ধরে নেই তা নয়, প্রশ্ন থেকে মানুষকে বিচার করুন, মানুষকে খুঁজুন, তাহলে আমরা এগিয়ে যেতে পারব। আরও একটা কথা, আমাদের দেশে তিনি তো এক এবং অদ্বৈত, আমরা তার উপাসনা করি, আমরা তার প্রার্থনা করি, তার পূজা করি। তা সবাই স্বীকার করেন তিনি এক এবং অদ্বৈত। তাহলে একের পূজা একসঙ্গে করলে, একত্রে মিলে ঐক্যবদ্ধভাবে করলে কি
ভালো হয় না। এই যে ঐক্যবদ্ধ, এই যে এক হয়ে কাজ করা, এই কাজের মধ্যে যে স্বাদ আছে, যে সাধনা আছে, যে তৃপ্তি আছে, যে সন্তুষ্টি আছে, সেই ঐক্যটাকে আমরা কোনোদিন আনতে পারবো না। আমরা সেই একের সাধনা করছি, কিন্তু এতভাবে আমরা বিভাজিত হয়ে গিয়েছি। সেই বিভাজনটাকে যদি আমরা এক অভিমুখে যদি যাত্রা করাতে পারি, একইভাবে, একই ভাবনায়, একই চিন্তায়, এক দেশ, এক জাতি, এক প্রাণ, পারি না? কেন পারবো না? পারতে আমাদের হবেই, পারাই তো উচিত। মহাগুরু যারা আছেন তাদের কাছে তো আমরা এই প্রার্থনা রাখতেই পারি যে আমরা সব কিছু জানতে পারি, শুধু আমাদের সময়কালটুকু, কতকাল এই পৃথিবীতে আমরা থাকব, সেই সময়টুকু আমরা জানতে পারি না। তাহলে সেই যে সময়টুকু আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে একটা ঐক্যতানকে আমরা সৃষ্টি করতে পারি না? তাহলে মানুষের জন্য এই যে ভাবনা, তার জন্য যে পথ চলা, স্বামীজি যেটা চেয়েছিলেন, মানুষ সেবা চায়, এবং সেই সেবাটা দয়া নয়, নিঃস্বার্থভাবে। কেন দয়া নয়? রবীন্দ্রনাথ বলছেন, দয়ার মাঝে মানুষকে অবনত করার ইঙ্গিত আছে, দয়ার মাঝে মানুষকে বশীভূত করার ইঙ্গিত আছে। তাই দয়া নয়, বরং প্রীতি আর প্রেম। প্রীতি আর প্রেম দিয়ে যদি সেবা করা যায়, তাহলেই সেই সেবা যথার্থ দেশমাতৃকার সেবা হয়ে উঠবে। আর সেই সেবা যদি আমাদের ঠিকভাবে আমরা যদি পালন করতে পারি, তাহলে আমরা নতুনভাবে এগিয়ে যেতে পারব। তাই দেশের জন্য আমরা এইটা বলবো যে দেশের জন্য যদি আমরা এই কাজটা করতে পারি, কখনো বুকে হাত দিয়ে কে আমরা ভাবতে পারি, বুকে হাত দিয়ে কে আমরা আজকে অন্তত দাঁড়াবো যে দেশের কাজের জন্য, দেশের আনন্দে, দেশকে ভালোবেসে, আনন্দের অশ্রুতে আপনার গাল যদি কখনো ভিজে না যায়, তাহলে আপনি বুঝবেন আপনি জীবনের স্বাদ পাননি, আপনি ভালোবাসার স্বাদ পাননি। তাই দেশকে ভালোবাসতে গেলে, দেশকে পূজা করতে হলে, দেশের সংগঠনকে সমূহ তেপান্তরে পৌঁছে দিতে গেলে দেশের কাজে আনন্দ লাভ করতে হবে, দেশকে ভালোবেসে অশ্রুধারা বইতে দিতে হবে, যে ধারা প্রজ্ঞা প্রবাহের রূপ নিয়ে ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন আর থাকবে না, বাস্তব হয়ে উঠবে, বাস্তব হয়ে উঠবে। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।